হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ শেখাবো। আমার চ্যানেলটা তোমরা অলরেডি জেনে নিয়েছো, মনোসর 7054। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমারও একটু উৎসাহটা বাড়াও। আমি তোমাদের কাছ সমস্ত ইংলিশের যাবতীয় গ্রামার, ট্রান্সফরমেশন যা কিছু আছে একটা একটা করে আমি আপলোড করবো, তোমরা দেখবে, উপকৃত হবে। শুরু করছি আজকে ক্লাস। ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন শব্দটার বাংলা অর্থ হচ্ছে উক্তি। উক্তি মানে বলা। আমরা দুইভাবে কথা বলি। একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ উক্তি, যাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ, এবং আরেকটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ। দেখো, ডাইরেক্ট স্পিচের নিচে আমি লিখেছি স্পোকেন বাই দ্য স্পিকার হিমসেলফ, যার বাংলা হচ্ছে সাদামাটা বাংলা, যখন বক্তা নিজের কথা নিজে বলে। দ্বিতীয়ত আবার দেখো, ইনডাইরেক্টলি লিখে রেখেছি স্পোকেন বাই সামওয়ান এলস, মানে যখন একজনের কথা অন্য কেউ বলে। তার মানে আমার যখন নিজের কথা নিজে প্রকাশ পাচ্ছে, আমি তাকে ডাইরেক্ট স্পিচ বলছি, এবং আমার কথা অন্য কারো দ্বারা যদি প্রকাশ পাচ্ছে, তাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বলছি। ইনডাইরেক্ট আর ডাইরেক্ট স্পিচকে আমরা, এটা আমাদের কনসেপ্ট আছে যে আমরা ভাবি যে ডাইরেক্ট স্পিচে নাকি ইনভার্টেড কমা দিয়ে আমরা সেগ্রিগেট করি দুটোর মধ্যে। ঠিক আছে, ওটা ইউজ হয়, তো এমনিও আছে। আমরা ডায়লগ রাইটিং, কনভারসেশনে দেখেছি আমরা কেবল কলন ইউজ করে নিয়ে একটা বক্তার কথাটাকে তুলে ধরি উইদাউট গিভিং এনি কাইন্ড অফ কোটেশন মার্ক অর ইনভার্টেড কমা। ফলে এটা বাধ্যবাধকতা নয় যে আমরা ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা প্রয়োগ করব। আমাদেরকে কথার ভাষাটা বুঝতে হবে যে রাম সেড আই অ্যাম আ কিং, আইটা রামের জন্য এসেছে না আমার জন্য এসেছে। যদি রামের জন্য এসেছে ইটস ডাইরেক্ট, যদি রামের জন্য আসেনি ইটস ইনডাইরেক্ট। সিম্পল। মানে আরেকবার বলি, একজনের কথা যখন একজন নিজে প্রকাশ করে তখন সেটা হচ্ছে ডাইরেক্ট, আবার একজনের কথা যদি অন্য কারো দ্বারা প্রকাশ পায় তাকে আমরা বলি ইনডাইরেক্ট। ন্যারেশন চেঞ্জ করার নিয়মটা একটু দেখে নাও। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। আমি একটা বাক্য নিলাম, রাম সেড আই ওয়েন্ট টু স্কুল। এরপরে কিন্তু আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে কথা বলবো না, আমি গ্রামারে ঢুকে যাচ্ছি, পরিষ্কার ওয়ার্ডগুলো বুঝবে ভালো করে। দেখো, সেড একে অ্যারো মার্ক দিয়ে আমি লিখেছি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, আর এদিকে দেখো আন্ডারলাইন করা আছে রিপোর্টেড স্পিচ। যদি আমি এই বাক্যকে দুটি ভাগে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভেতরে একটা অংশ রয়েছে, আবার ইনভার্টেড কমার বাইরে একটা অংশ। যে অংশটা বাইরে রয়েছে তার মধ্যে একটি ভার্ব আছে যে কিনা কিছু বলতে যাচ্ছে, তার জন্য ওকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। আর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এরপরে খেলাটা এখান থেকেই শুরু। আমরা ন্যারেশন চেঞ্জ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই মূলত দুটি শব্দকে ধরে করব। দেখো, রুল 1, রিপোর্টিং ভার্ব ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স। ভালো করে বুঝবে কিন্তু। নিয়ম 1, ধরে নাও রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে আছে, তাহলে আমার কি হবে না, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো রূপ পরিবর্তন হবে না। যেটা আমি ইংলিশে সিম্পল ওয়েতে লিখেছি, টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ রিমেন্স, থাকে, রিমেন্স মানে থাকে, আনচেঞ্জড, অপরিবর্তিত। মানে আমাদের সিম্পল ভাষায় যদি বলি, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে যদি আমরা রিপোর্টিং ভার্ব পাই, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সকে পাল্টাবো। ক্লিয়ার? রুল নাম্বার 2, দেখো রিপোর্টিং ভার্ব যখন আমার পাস্ট টেন্সে চলে গেল, কি চলে গেল? পাস্ট টেন্স, তখন কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্স এই নিম্নলিখিত ভাবে পরিবর্তিত হবে। কিভাবে? 1, ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে সেটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইটে। যদি ডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে সেটা পরিবর্তিত হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে। এরকম তোমরা দেখে নাও এবং দেখে নিয়ে ভালো করে লিখে নিয়ে রাখবে। প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইটটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার ইনডিফিনাইট, ধরুন এক্সাম্পল উইল, মে, এটসেট্রা এটসেট্রা, এগুলোকে আমরা ফিউচার ইন পাস্ট অর ফিউচার কন্ডিশনাল বলে থাকি। মানে উইলটা উড হয়ে যাবে, মেটা মাইট হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাবো। এতটা ক্লিয়ার? তাহলে আমাদের দুটি নিয়ম। প্রথম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্সে থাকছে, আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাচ্ছি না। দ্বিতীয়, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের এই 8টি টেন্সকে একটু মনে রাখতে হবে এবং এই মতো আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাবো।
রুল 1 রুল 2 এর সাথে আমি রুল 3 টাকে ট্যাগ করে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে রুল 3, ভালো করে দেখে নাও সবাই। কি লেখা আছে? tense remains unchanged if the sentence of the reported speech is in universal truth or day to day speech। মানে কি বলো তো? আমি এখন কি বললাম, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি টেন্স পাল্টাচ্ছি, কিন্তু এখানে ব্যতিক্রম রয়েছে। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে তো আমার চেঞ্জ হচ্ছে না, এটা ক্লিয়ার। পাস্ট টেন্সে চেঞ্জ হচ্ছে, কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও আমরা এই দুটি বাক্যে রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাতে পারবো না। নিত্য সত্য কোনগুলোকে বলা হয়? সূর্য পূর্ব দিকে ওঠে, সততা মহৎ গুণ। প্রতিকূল পরিস্থিতি মানুষকে সর্বদাই আত্মচিন্তন করার সুযোগ করে দেয়। The sun rises in the east. Adversity always presents opportunities for introspection. Honesty is the best policy. এই ধরনের বাক্যকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ। ডে টু ডে হ্যাবিট, দৈনন্দিন অভ্যাস, আমি প্রত্যেক দিন ভোরবেলা স্নান করি। I take bath every day in the morning. এই ধরনের বাক্যকে বলা হয় দৈনন্দিন অভ্যাস। তাহলে এখানে ব্যতিক্রম কি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও আমরা এই দুটি বাক্যে কিন্তু টেন্স পাল্টাতে পারবো না। তাহলে রুল 1 রুল 2 রুল 3 ক্লিয়ার। কি বুঝলাম আমরা? তাহলে রিপোর্টিং ভার্বের ইম্পর্টেন্সটা কতটা আছে বুঝে নাও। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যখন যাচ্ছি, সব থেকে আমার কি দেখতে হবে? রিপোর্টিং ভার্ব। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকছে, আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাচ্ছি না। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্স এইভাবে পাল্টাচ্ছি, চেঞ্জ করছি। কিন্তু এটাও হবে না রুল নাম্বার 3 তে, যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা কি বলি দেখি, ইউনিভার্সাল ট্রুথ নিত্য সত্য বা ডে টু ডে হ্যাবিট দৈনন্দিন অভ্যাস থাকে। ক্লিয়ার? এবার দেখো, আগে আমরা ভয়েস করেছিলাম, ভয়েসে পরিষ্কার একটা বাক্য বলেছিলাম, নো চেঞ্জ ইন টেন্স। এখানে চেঞ্জটাই ম্যান, টেন্স পাল্টাবে রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকে। ঠিক আছে? তাহলে এবার রিপোর্টেড স্পিচের বাক্য কয় প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। ঠিক আছে? তাহলে আমার বাক্য যদি 5 প্রকারের আছে, তাহলে এই 5টি বাক্যের আবার আমি তোমাদেরকে एग्जांपल এখানে লিখেছি, দেখো। সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব, লিঙ্কার। মানে এটা ভালো করে যদি মুখস্থ রেখে নাও, বোর্ডে আমি যা লিখেছি তোমরা খাতায় যদি নিয়ে তুলে নাও এবং তুলে যদি ভালো করে মুখস্থ করো, তারপর আমি এই সূত্রটা পুট করলে তোমরা নেরেশন অতি সহজে করতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ, কিন্তু তোমাকে তার আগে মুখস্থ করতে হবে। ঠিক আছে? তাহলে আমি আবার যাচ্ছি সেন্টেন্সে। সেন্টেন্স আবার কি আছে? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে আমরা সবাই জানি এস প্লাস ভি ফরমেশন, বিবৃতি মানে, যেটা আমরা সবথেকে বেশি যে ভাষায় কথা বলি। কিভাবে হবে? রিপোর্টিং ভার্ব কি নেব? সেড বা টোল্ড। স্যার আপনি প্রেজেন্ট বা ফিউচার নেননি কেন? না, প্রেজেন্ট ফিউচার নেই না এইজন্য যে চেঞ্জেস হচ্ছে না। তোমরা এটা সহজেই বুঝতে পারবে। প্রবলেমটা হয় কোথায়? যখন টেন্সটা পাল্টায়, ভার্বটার ভি2 আমাকে ইউজ করতে হবে। আমি ভার্বটা পাস্ট টেন্স ধরেই করেছি। ঠিক আছে? তাহলে রিপোর্টিং ভার্ব কি? সেড আর টোল্ড। টোল্ড কোথায়? না, অ্যাসার্টিভ বাক্যে যদি রিপোর্টিং ভার্বে রাম সেড আছে, তাহলে সেডই হবে। কিন্তু যদি বলে রাম সেড টু মি, রাম সেড টু ইউ, রাম সেড টু শ্যাম, তাহলে সেড টু তখন কিসে পরিবর্তিত হয়ে যাবে? টোল্ডে। কি বাক্যে বললাম? অ্যাসার্টিভ বাক্যে। আর লিঙ্কার কি জানো? দ্যাট। ক্লিয়ার হয়ে গেল? কিভাবে করতে হয় আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। সেকেন্ড বাক্য দেখে নাও, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্যের আমার রিপোর্টিং ভার্ব আস্কড। এই আস্কড দিয়ে চলে যাবে, অসুবিধা নেই। সমস্ত বাক্য আমরা আস্কড দিয়ে করে দেব। 12 পর্যন্ত মোটামুটি আস্কড চলবে। জেনে নাও এই ব্যতীত আছে ওয়ান্টেড টু নো, এনকোয়ার্ড অফ, আরো আছে। এগুলো আমরা জেনে রাখছি একটু। তারপরে আমাদের লিঙ্কার কি আছে? ইফ এবং ডব্লিউএইচ। ডব্লিউএইচ ওয়ার্ড বলতে ডব্লিউ কটা? আমাদের 8টা এবং এইচ 1টা। ঠিক আছে? হু, হুইচ, হোয়াট এগুলো দিয়ে ডব্লিউ। তাহলে এটা কিভাবে হবে? যদি আমাদের ইয়েস নো কোশ্চেন টু টাইপস আমরা সবাই জানি আগে থেকে। একটা আমরা বলি কি নরমাল কোশ্চেন। নরমাল কোশ্চেনকে কোনগুলো? যেগুলোর উত্তর আমরা ইয়েস বা নো তে দিতে পারি। যেমন কি রকম, আর ইউ গোইং টু স্কুল? ইয়েস বা নো। ঠিক আছে? কিন্তু হোয়াট ইজ ইওর নেম? ইয়েস অর নো বলতে পারি না। ওগুলো কি বলা হয়? ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন কি বলা হয়? ইনফরমেটিভ কোশ্চেন। মানে এই ধরনের প্রশ্ন যারা ইনফরমেশন নেই। তাহলে যে ধরনের প্রশ্ন যারা ইয়েস নো তে হয়, মানে নরমাল উইদাউট ডব্লিউএইচ, তাদের লিঙ্কার হিসেবে আমাদের আসবে কি ইফ। এবং যদি ডব্লিউএইচ দিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই হবে আমাদের লিঙ্কার। 3 নম্বর বাক্য ইম্পারেটিভ, অনুজ্ঞা।
ইম্পারেটিভ সবাই জানি সাবজেক্ট বিহীন অ্যাসার্টিভকে ইম্পারেটিভ বলা হয়, মানে যে বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয় এবং যার নেগেটিভ করতে গেলে কেবল একটি হেল্পিং ভার্ব ইউজ হয়, সেটা হচ্ছে ডু নট। জেনে রাখো, কাজে লাগবে, শুনো, ভালো করে শুনো, পজ করে করে শুনবে কথাগুলো, ঠিক আছে, কাজে লাগবে। তাহলে ইম্পারেটিভ বাক্য কি বললাম, যদি ইম্পারেটিভ বাক্যকে নেগেটিভ করি তার একটি হেল্পিং ভার্ব, দ্যাট ইজ ডু নট। ক্লিয়ার? আর বাক্যটা কি দিয়ে শুরু হয়, মেন ভার্ব দিয়ে। আই শাট দ্য ডগ, অ্যাসার্টিভ, শাট দ্য ডগ ইম্পারেটিভ। আমি সেই বাক্যের কথা বলছি। সেই বাক্যে তিনটি জিনিস মূলত আছে, আদেশ, অর্ডার, উপদেশ, অ্যাডভাইস। উপদেশে দেখে নাও এই মিস্টেকটা হয়, অ্যাডভাইস এডিভিআইসি, অ্যাডভাইস এডিভিআইএসি, সিই নাউন, এসই ভার্ব। তাহলে আমরা এখানে ভার্ব নিয়ে চলছি, এখানে এসই ভার্ব। অ্যাডভাইস সিই আলাদা, ওটা উপদেশ নাউন, এটা উপদেশ দেওয়া। তারপরে কি আছে, রিকোয়েস্টেড, অনুরোধ। তারপরে যদি এইগুলো ক্লিয়ার না থাকে, কাউকে যদি আমি বললাম যা, যাওয়ার মধ্যে আমার কোনো ক্লিয়ারিটি নেই, আদেশ করলাম না উপদেশ করলাম না অনুরোধ করলাম, তাহলে আমার এটা কি, আমি চাই তুমি যাও এখান থেকে। তাহলে চাওয়ার জন্য যখন অর্ডার, অ্যাডভাইস এন্ড রিকোয়েস্ট আর নট ক্লিয়ার, then we have to use or we should use asked. চাও, asked চাও, asked প্রশ্ন করা। তফাৎ, আমি চাই তুমি যাও, এটা প্রশ্নবোধক বাক্য না, এটা ইম্পারেটিভ মোডে। কেন না, আমার অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টটা ক্লিয়ার নয় বলে আমি কি ইউজ করছি, আস্ক। লিঙ্কার কি আছে, টু বা নট, টু বা নট, ঠিক আছে। একটা ওয়ার্ড কি বানানো দিয়েছি ফরওয়ার্ড, ফরওয়ার্ডে কিন্তু বাংলাটা হচ্ছে ভালো। যদি আমি ফরওয়ার্ড ওয়ার্ডটা ইউজ করি, তাহলে আমার না বাচক বাক্যে থাকলে আমার নট টু ইউজ করবো না, টু দিয়ে হয়ে যাবে, যেহেতু বানানো অলরেডি নট। 4 নম্বর বাক্য আমার দেখো অপটেটিভ। অপটেটিভ মানে ইচ্ছামূলক, ঠিক আছে। তাহলে অপটেটিভ কি, আমার দুটি ওয়ার্ড, উইশ ইচ্ছা কামনা, প্রে প্রার্থনা। এই দুটি ওয়ার্ড দিয়ে আমরা রিপোর্টিং ভার্ব ইউজ করব। এগুলো সব কিসের তালিকা বলছি আমি, রিপোর্টিং ভার্ব, যেটা আমরা রিলেশন চেঞ্জ পাল্টাবো, চেঞ্জ করব, সেইখানে কাজে লাগবে। আর লিঙ্কার কি, দ্যাট। এবার 5 নম্বর বাক্যটা হচ্ছে আমার এক্সক্লামেটরি মানে বিস্ময়সূচক। সেটা কি না, এক্সক্লেমড মানে চিৎকার করা, এক্সক্লেমড মানে চিৎকার করা। চিৎকার আবার যদি আনন্দে হয় ইউজ করব রিপোর্টিং ভার্ব এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখে হয় এক্সক্লেম উইথ সরো, যদি অবাক হয় আশ্চর্য হয় এক্সক্লেম উইথ ওয়ান্ডার, যদি ব্যথায় চিৎকার করি পেন, যদি ভয়ে চিৎকার করি ফিয়ার, যদি রাগে চিৎকার করি অ্যাঙ্গার, যদি রাগ এবং ঘৃণা মিশ্রিত ইন্ডিগনেন্স। নানা রকম ওয়ার্ড আছে, তোমাকে দেখে নিতে হবে যে তুমি কিসে ইউজ করছো, সেটা ইউজ করে দিবে। লিঙ্কার কি আমার দ্যাট। এতটা বুঝতে পেরেছো আশা করি। রিপিট করে দিয়েছি, আবার বারবার রিপিট করব না, তোমরা দেখে নেবে। তাহলে রুল 1, রুল 2, রুল 3 আমরা বুঝলাম। এবার যখনই আমরা দেখছি রিপোর্ট স্পিচের বাক্যর পরিবর্তন, তখন বাক্য প্রকার আমরা সবাই জানি 5টি বাক্য। সেই 5টি বাক্য আমরা এখানে তুলে ধরলাম। যদি আমাদের রিপোর্ট স্পিচের বাক্যটা অ্যাসার্টিভ হয়, তাহলে এই রিপোর্টিং ভার্ব ইউজ হবে, অপটেটিভ হলে একে ইউজ করতে হবে, এক্সক্লামেটরি হলে এটা ইউজ করতে হবে। এটা আমাদেরকে জানতেই হবে, মুখস্থ রাখতেই হবে, আদারওয়াইজ আমরা ন্যারেশন করতে পারবো না, ঠিক আছে। তারপরে এরপর আসি, নিচে দেখো সবুজ কালারে, গ্রিন কালারে আবার একটা আমি টেবিল বানিয়েছি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এটা কিছু না, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কি না, দিসটা দ্যাট হয়ে যায়, দিসটা দোজ হয়ে যায়, এগো বিফোরে পরিণত হয়, ইট পরিবর্তন হয় না, হিয়ার দেয়ারে পরিণত হয়, টুডে দ্যাট ডে হয়ে যায়, টুনাইট দ্যাট নাইট হয়ে যায়, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর হয়ে যায়। আবার টুমরো দ্য নেক্সট ডে, কিংবা দ্য ডে আফটার বা দ্য ফলোইং ডে, অনেকগুলো আছে। এটা একটু মুখস্থ করে রাখবে, এটা আমাদের কাজে লাগে। যদি আমরা কোনো রাইট স্পিচে ভেতরে টুডে দেখি, আমাদেরকে দ্যাট ডে করতেই হবে। টুমরো দেখলে দ্য ডে আফটার, দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে আমাদেরকে ইউজ করতেই হবে, ঠিক আছে। তাহলে এটা মুখস্থ করে নিয়ে, তাহলে আশা